এক বনে টোনা আর টুনি বসবাস করত। তাদের সংসারে কোনো সন্তান ছিল না। এই নিয়ে টোনাটুনির মনে ভীষণ কষ্ট ছিল। একদিন টোনা টুনিকে বলে, টুনি শুনছো, আমি বনের রাস্তার ধারে এক নতুন তান্ত্রিককে দেখে আসলাম। সেখানে তান্ত্রিক বসে আছে। চলো না গো, এবার আমরা ওই তান্ত্রিকের কাছে গিয়ে আমাদের সমস্যার কথা খুলে বলি। অনেক তো ডাক্তার কবিরাজকে দেখিয়েছি, এবার একটু তান্ত্রিকের কাছে যাই। নিশ্চয়ই উনি আমাদের কষ্টের কথা শুনে আমাদের উপর দয়া করবেন। চলো না টুনি, চলো না। তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করবো গো। আমার যে শুধু একটা সন্তান চাই। চলো, আর দেরি না করে আমরা তান্ত্রিক বাবার কাছে যাই। উনি যদি আবার অন্য কোথাও চলে যায়, শুনেছি তান্ত্রিকরা সবসময় এক জায়গায় থাকে না। এ কথা বলে টোনা আর টুনি তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিকের কাছে গিয়ে টুনি কাঁদতে কাঁদতে বলে, তান্ত্রিক বাবা, আমাদের সাহায্য করুন বাবা। আপনি যদি আমাদের সাহায্য করেন, আমরা আপনার সারা জীবন গোলাম হয়ে থাকবো। কি হয়েছে তোদের মনে এত অশান্তি কেন, যার জন্য তোরা আমার গোলাম হয়েও থাকতে চাস? আমি কাউকে গোলাম বানানোর জন্য উপকার করি না, বুঝেছিস? আমি সবার ভালো চাই, তাই সবাইকে উপকার করি আমি। তান্ত্রিকের এমন কথা শুনে টোনাটুনি ভীষণ খুশি হয় আর তাদের সব কথা তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, আমি আমার এই পাত্র থেকে মন্ত্র পড়ে সেই জল তোর পেটে ছিটিয়ে দেব, আর সাথে সাথে তোর পেটে ডিম ধারণের জন্য ক্ষমতা তৈরি হবে। তবে একটা কথা, আমি যেহেতু ক্ষমতা বলে তোর পেটে ডিম ধারণের ক্ষমতা দিয়ে দেব, সেহেতু তোর গর্ভে দুটো ডিম থাকবে। একটা ডিম লাল আর একটা ডিম নীল। লাল ডিম থেকে একটা লাল মেয়েছানা বের হবে, আর নীল ডিম থেকে একটি নীল মেয়েছানা বের হবে। আর লাল মেয়েছানার এক অলৌকিক শক্তি থাকবে, সে আগুন বের করতে পারবে নিজ ইচ্ছাতে। আর নীল মেয়ে হাত দিয়ে পানি বের করতে পারবে। তবে সাবধান, তোদের মেয়ের ক্ষমতাগুলো ভালো কাজে লাগাতে বলবি, তা না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। যা এখন তোরা বাড়িতে চলে যা। তান্ত্রিকের কথা শুনে টোনা আর টুনি খুশি মনে বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনি অনুভব করে যে তার পেটে ডিম এসেছে আর সে গর্ভবতী হয়েছে। এরপর থেকে টুনি নিজের যত্ন নিতে শুরু করে। এরপর টুনির ডিম দেওয়ার সময় চলে আসে। টোনা, তাড়াতাড়ি আমার কাছে এসো টোনা। আমার বুঝি ডিম দেওয়ার সময় চলে এসেছে। আমার পেটে প্রচন্ড ব্যথা করছে টোনা, আমি আর সহ্য করতে পারছি না। হে উপরওয়ালা, আমার এত কেন কষ্ট হচ্ছে? টুনির চিৎকার শুনে টোনা দৌড়ে চলে আসে। আর কিছুক্ষণ পর টুনি দুটো ডিম দেয়, একটি লাল ডিম আর একটি নীল ডিম। তা দেখে টোনা ভীষণ খুশি হয় আর বলে, টুনি দেখো দেখো, তান্ত্রিক বাবার কথা মতো তুমি সত্যি একটি লাল আর একটি নীল ডিম জন্ম দিয়েছো। টুনি, এখন তুমি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এই দুটি ডিমে তা দাও। আমাদের ছানারা যেন সুস্থ সবল ভাবে ডিম থেকে বেরিয়ে আসে। টোনার কথা শুনে টুনি ডিম দুটোতে তা দিতে থাকে। এরপর তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ছানা আর লাল ছানা বেরিয়ে আসে। তা দেখে টুনি ভীষণ খুশি হয় আর বলে, হে উপরওয়ালা, এতদিন পর তুমি আমার ডাক শুনেছো। আমার কোল আলো করে দুটো মেয়ে এসেছে। আমি আজকে অনেক খুশি। আমার লাল মেয়ের নাম টিং টিং আর নীল মেয়ের নাম টুনটুন। এ কথা বলে টুনি তাদের মেয়েকে কোলে তুলে নেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনির মেয়েরা দিন দিন বড় হতে থাকে। তারপর একদিন টুনি তার মেয়েদের ডেকে বলে, শোন আমার কলিজার মেয়েরা, তোদের দুজনকে আমি একটা বিশেষ কথা বলার জন্য ডেকেছি। খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। তোদের দুজনের শরীরের রং লাল আর নীল। এটা হওয়ার কারণ হলো তোরা দুজন দুই অলৌকিক ক্ষমতার অধিকারী। এসব বলে টুনি তার মেয়েদেরকে তান্ত্রিকের বলা সব ঘটনা খুলে বলে। সব শুনে লাল মেয়ে টিং টিং বলে, এসব তুমি কি বলছো মা? আমাদের দুবনের এত ক্ষমতা, কি মজা কি মজা। এত খুশি হওয়ার কিছু নেই টিং টিং। মনে রাখবি, তোদের এই ক্ষমতা শুধু অন্যের ভালো কাজে লাগাবি, কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবি না। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। তারপর নীল মেয়ে টিং টিং লাল মেয়ে টুনটুনকে বলে, দেখেছিস বোন, দেখেছিস মা কি বললো? আরো যেন কোনো ক্ষতি না হয়। তুই যে দুষ্টু মেয়ে, বলা তো যায় না, কখন আবার কার ক্ষতি করে বসিস। চুপ কর তো, আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছে তাই করবো। আজ থেকে আমার সাথে কেউ ঝগড়া করতে পারবে না। যে আমার সাথে ঝগড়া করতে আসবে, আমি তাকেই আগুন দিয়ে পুড়িয়ে মারবো। ওইসব কথা এখন বাদে তো, চল বাইরে খেলতে যাই। এ কথা বলে টুনটুন আর টিং টিং বাইরে খেলতে যায়। তারা দুজন বাইরে এসে দেখে কুহু বড় একটা গাছের নিচে আপন মনে তার পুতুল নিয়ে খেলছে। তা দেখে টুনটুন বলে,
কুহু, একা একা খেলছিস কেন? আয়, আমরা একসাথে খেলে খুব মজা হবে। না না, মা আমাকে একাই খেলতে বলেছে, আমি তোদের সাথে খেলবো না। যা, তোরা এখান থেকে চলে যা বলছে, আমাকে একাই খেলতে দে। আমাকে বিরক্ত করিস না তো, আমার পুতুল দিয়ে আমাকে একাই খেলতে দে। কি, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? তুই জানিস আমাদের কত ক্ষমতা? দাঁড়া, তোর একা একা খেলা আমি বের করে দিচ্ছি। এরপর টিং টিং তার জাদু বলে কুহুর হাতে থাকা পুতুলটিতে আগুন ধরিয়ে দেয়, আর কুহু পুতুলটা ফেলে দিয়ে কাঁদতে থাকে। আর এ দেখে টুনটুন বলে, এ কি, এটা তুই কি করলি বোন? তুই কুহুর পুতুলে আগুন লাগিয়ে দিলি। কাজটা তুই একদম ঠিক করলি না বোন, মা শুনলে কিন্তু তোকে অনেক বকবে। এ কথা বলে টুনটুন তার ক্ষমতা বলে কুহুর পুতুলের আগুন নিভিয়ে দেয়, কিন্তু ততক্ষণে কুহুর পুতুল পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে। আর কুহু কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে টিং টিং আর টুনটুনের নামে কাকলি কাককে বিচার দেয়। সব শুনে কাকলি কাকও ভীষণ রেগে যায়। কি, আমার মেয়ের পুতুল পুড়িয়ে দিয়েছে? এত বড় সাহস! চল তো দেখি, আজকেই টুনিকে গিয়ে ওর গুণধারী মেয়েদের নামে নালিশ দিয়ে আসবো। চল কুহু, টুনির বাড়িতে যাই। এ কথা বলে কাকলি তার মেয়ে কুহুকে নিয়ে টুনির বাড়িতে আসে আর টুনিকে ডাকতে থাকে। এই টুনি, টুনি, কোথায় তোর গুণধারী মেয়ে? কোন সাহসে আমার মেয়ের পুতুল পুড়িয়ে দেয় শুনি? সাহস থাকলে বেরিয়ে এসো। মেয়েদের নিয়ে কোথায় লুকিয়ে বসে আছো শুনি? কাকলির এমন চিৎকার শুনে টুনি বাইরে বেরিয়ে আসে, আর টুনির পিছু পিছু তার দুই মেয়ে টিং টিং আর টুনটুনও আসে। টুনিকে দেখে কাকলি কাক বলে, টুনি, তোর মেয়েকে কি তুই এই শিক্ষা দিয়েছিস অন্যের জিনিস জোর করে কেড়ে নিতে? হ্যাঁ, তোর মেয়েকে জিজ্ঞেস কর, কেন কেন তোর মেয়ে আমার মেয়ের পুতুলে আগুন ধরিয়ে দিয়েছে। এ কথা শুনে টুনি কিছু বলার আগেই টিং টিং বলে ওঠে, যা করেছি বেশ করেছি, আমাকে খেলতে নেননি কেন? হ্যাঁ, আবার আমার কাছে বেচার নিয়ে এসেছেন। দাঁড়ান, দেখুন আমি আপনাদের কি করি। এ কথা বলে টিং টিং আবারও তার অলৌকিক ক্ষমতা বলে কাকলি কাকের লেজে আগুন ধরিয়ে দেয়, আর কাকলি যন্ত্রণায় বলতে থাকে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই টিং টিং আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। এরপর টুনটুন তার ক্ষমতা বলে কাকলির লেজে আগুন পানি দিয়ে নিভিয়ে দেয়। এরপর টুনি টিং টিং এর এই ব্যবহার দেখে ভীষণ রেগে যায় আর টিং টিং কে মারতে থাকে। আর টিং টিং কে মারতে মারতে বলে, তোর এতটা অধপতন হয়েছে রে টিং টিং, আমি ভেবেছিলাম আমার মেয়ে গর্বের কারণ হবে, এখন তো দেখছি বনের পাখিরা তোর নামে বিচার নিয়ে আসে। কোন কুলক্ষে যে তোকে আমি জন্ম দিয়েছি তা উপরওয়ালা ভালো জানেন। যা, তোর আজ থেকে বাড়ি থেকে বের হওয়াই বন্ধ। এ কথা বলে টুনি টিং টিংকে ঘরে বন্দি করে রাখে। সেই ঘরে একটা আয়না ছিল। টিং টিং কাঁদতে কাঁদতে সেই আয়নার সামনে গিয়ে বলে, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ আদর করে না, তাই আমি এখনই ঘরে সবকিছু জ্বালিয়ে দেব। এ কথা বলে টিং টিং তার অলৌকিক ক্ষমতা বলে আয়নাতে আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুন প্রতিফলিত হয়ে টিং টিং এর শরীরে এসে লাগে, আর টিং টিং এর শরীরেও আগুন লেগে যায়। টিং টিং যন্ত্রণায় চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, আগুন লেগেছে, কে কোথায় আছো? মা, আমাকে বাঁচাও। টিং টিং এর চিৎকার শুনে টুনি আর টুনটুন দৌড়ে ঘরের মধ্যে আসে। টিং টিং এর গায়ে আগুন লাগা দেখে টুনটুন তার ক্ষমতা বলে টিং টিং এর গায়ের আগুন নিভিয়ে দেয়। তারপর টিং টিং এই বিপদ থেকে মুক্তি পায় আর নিজের ভুল বুঝতে পারে। আমি আর কখনো এমনটা করব না, সবসময় নিজের রাগ কন্ট্রোল করব। আমি নিজের ক্ষমতা বলে নিজেই বিপদে পড়ে দেখেছি, আমার অযথা রাগ করলে অনেক ক্ষতি হতে পারে। এই তো আমার মেয়ে সবটা বুঝতে পেরেছে, আমার এই লাল নীল কন্যারা শুধুমাত্র সবার উপকার করবে, কারো কোনো ক্ষতি করবে না। এ কথা বলে টুনি তার দুই কন্যাকে জড়িয়ে ধরে। এরপর থেকে টোনা আর টুনি তাদের লাল কন্যা ও নীলকন্যাকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের কখনোই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়, কারণ আমাদের ক্ষমতার অপব্যবহার করার ফলে আমরা নিজেরাই বিপদে পড়ি। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আমার যে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। কণিকা, তুমি কি শুনতে পাচ্ছ না? এই নাও ধরো তোমার খাবার, আর পটাপট করে খেয়ে অফিসে চলে যাও। কণিকা, আমার অফিসের ব্যাগটা দাও, কোথায় রেখেছো বলো তো, আমি তো খুঁজেই পাচ্ছি না। এখন কি তোমার সব কাজ আমাকেই করে দিতে হবে নাকি? হ্যাঁ, 2 টাকার চাকরি করে তার ভাব দেখলে মাথায় নষ্ট। তোমার নিজের ব্যাগ তুমি নিজেই খুঁজে নাও। কণিকা, আমি কিন্তু এখন ঝগড়ার মুডে নেই, তাই পায়ে পড়ে তুমি আমার সাথে এমন ঝগড়া করবে না। ভালো ভালো তোমাকে আমি বলছি, আমার ব্যাগটা তুমি খুঁজে দাও। আমি আমার বাপের বাড়িতে চলে যাব, থাকবো না আর এখানে।
এরপর কণিকা রাগ করে বাপের বাড়িতে চলে যায়। আর এদিকে যজ্ঞ অনেক কষ্টে ব্যাগটা খুঁজে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে বনের এক অসহায় কলা গাছ যজ্ঞকে দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে, এই যে পাখি, একটু আমার এদিকে এসো তো। আমি না অনেক অসহায় গো, দয়া করে তুমি আমাকে একটু মাটিতে রোপণ করো, আমার যে অনেক কষ্ট হচ্ছে। চুপ কর বেয়াদব কলা গাছ। আমি তো ভেবেছিলাম তুই আমাকে কোনো কিছু উপহার দিবি, তাই তো আমি তোর কাছে এসেছিলাম। আর তুই কিনা চাইছিস আমার কাছে সাহায্য? একে তো আমার বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে, তার উপর আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। শোন, তোকে সাহায্য করার মতো কোনো সময় আমার নেই। আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুমি দয়া করে রোপণ করো। আমার যে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, রোপণ করো আমাকে তুমি, প্লিজ। আমাকে রোপণ না করলে যে আমি মরে যাব। তুই মরলে তাতে আমার কি বলতো? তুই বরং দূরে গিয়ে মর, যত সব। এই সমস্ত কথা বলে যজ্ঞ কাক কলা গাছটাকে নিয়ে দৌড়ে ছুঁড়ে মারে আর সে সেইখান থেকে চলে যায়। আমার কোমরটা যে ভেঙে গেল, আমাকে কেউ সাহায্য করার মতো কি নেই? আমার যে খুব কষ্ট হচ্ছে, কেউ কে আছো আমাকে সাহায্য করার মতো? হে উপরওয়ালা, এই অসহায় কলা গাছটাকে সাহায্য করার জন্য তুমি কাউকে পাঠাও। এভাবে কেটে যায় 2 দিন। এদিকে বিউটি পায়রা কিছু খাবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে উঠতে থাকে। এই খাবারগুলো সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়েছে। এই দানাগুলো আমি পারুলকে কিছুতেই নষ্ট করতে দেব না। যাই, আমি বরং তাড়াতাড়ি করে বাড়িতে যাই। পারুল সোনা যে না খেয়ে বাড়িতে অপেক্ষা করছে। বিউটি জোরে জোরে উঠতে থাকে। ঠিক তখনই কলা গাছটা বিউটিকে বলে, এই যে পায়রা বোন, দয়া করে একটু এদিকে এসো। আমি যে অনেক অসহায়, দয়া করে আমাকে একটু সাহায্য করো প্লিজ। এই খবরদার, তুই আমার খাবারের দিকে একদম নজর দিবি না। আমি তোকে কিছুতেই খাবার দিয়ে সাহায্য করব না। না, আমি তো তোমার থেকে খাবার চাই না। তুমি আমাকে দয়া করে মাটিতে রোপণ করে দাও গো। এভাবে পড়ে থাকতে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার উপর একটু দয়া করো বোন, দয়া করো। এই শোন, ওদিকে আমার ছোট্ট মেয়েটা না খেয়ে পড়ে আছে, আর এইদিকে কি না আমি তোকে রোপণ করে আমার সময় নষ্ট করব? না, একদম না। আমি শুনেছি পায়রারা নাকি শান্তির প্রতীক। দয়া করে তুমি আমাকে রোপণ করে একটু শান্তি দাও বোন, দয়া করো। হয়েছে, আমাকে পাম দিয়ে আর ফোলাতে হবে না। তুই থাক তোর জায়গায়। আমাকে যে কেউ সাহায্য করছে না, আমার তো মনে হচ্ছে আমার বুঝি আর বেঁচে থাকাই হবে না। সবাই অনেক স্বার্থপর। এভাবে আরো 2 দিন কেটে যায়। কলা গাছ ধীরে ধীরে ভীষণ দুর্বল হয়ে পড়ে। একদিন টুনি পাখি সেই কলা গাছের সামন দিয়ে উড়ে যাচ্ছিল। এমন সময় টুনি কলা গাছের কান্না শুনে দাঁড়িয়ে পড়ে। কি ব্যাপারটা কি কলা গাছ, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার আবার কি হয়েছে? বলো আমাকে। আমি যে এক অধম অসহায় কলা গাছ। আমি বনের অনেক পাখির কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউই আমাকে কোনো রকম সাহায্য করেনি। জানো তো, আমাকে কেউ রোপণ করেনি। তুমি আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। আমি কবিরাজের বাসা থেকে আমার মেয়ের জন্য ওষুধ নিয়ে এসে তোমাকে নিয়ে আমি আমার বাড়িতে যাব, আর তোমাকে আমি আমার বাড়িতেই রোপণ করব। তুমি দয়া করে এভাবে আর কেঁদো না। আচ্ছা, ঠিক আছে, তুমি তবে যাও। এরপর টুনি কবিরাজের বাড়িতে যাওয়ার জন্য উঠতে থাকে। আর টুনি কবিরাজের বাড়ি থেকে ওষুধ নিয়ে আবার কলা গাছের কাছে ফিরে আসে। কলা গাছ, আমার যে কাঁদছিস, এবার তুমি চলো আমার সাথে, আমার বাড়িতে যাবে। এরপর টুনি কলা গাছটাকে নিয়ে বাড়িতে আসে আর কলা গাছটাকে বাড়িতে উঠোনে এনে রোপণ করে তাকে আবার জলও দেয়। কে যে শান্তি, আজ আমার খুব ভালো লাগছে টুনি। তুমি না থাকলে আমার যে কি হতো, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব গো। আমাকে কোনো ধন্যবাদ দিতে হবে না, তুমি যে আমার বোনের মতো। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আমার মেয়ে টুকিকে একটু ওষুধ দিয়ে আসছি। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। টুনি আর টুকি মিলে কলা গাছটার অনেক যত্ন আত্তি করে। একদিন সকালবেলা টুকি কলা গাছটাকে পানি দিতে এসে কলা গাছে এমন সোনার কলা দেখে ভীষণ অবাক হয়ে যায়। এটা আবার আমি কি দেখছি, গাছে কিনা সোনার কলা ধরেছে। মা, ও মা, তুমি কোথায়? মা, তুমি এসে দিকে যাও, আমাদের কলা গাছটাতে সোনার কলা ধরেছে। ও মা, দেখে যাও।
একে কি, তুই আবার এসব কি কথা বলছিস? সোনার আবার কলা গাছ হয় নাকি? হয়তো মা হয়। এই দেখো, তুমি দেখো, আমাদের গাছে সোনার কলা ধরেছে, তাও আবার অনেকগুলো। দেখো। আরে আরে, এ কি? আমার তো একদম বিশ্বাসই হচ্ছে না। আমি আবার স্বপ্ন টপ্ন কিছু দেখছি না তো? না না টুনি, তুমি একদমই স্বপ্ন দেখছো না, এই সবই যে বাস্তব। তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, তাই আমি এই সোনার কলাগুলো তোমাদেরকে বরদান হিসেবে দিচ্ছি গো। এ নাও টুনি, নাও, অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকো এই সোনার কলাগুলো দিয়ে। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের এভাবেই সারাটা জীবন সোনার কলা দিয়ে যাবো। কলা গাছ, তোমাকে যে অনেক অনেক ধন্যবাদ। টুকিমা, তুই বরং এই কলা গাছটাতে পানি দে, আর আমি সোনার কলাগুলো বিক্রি করে আনছি। টুনি সোনার কলাগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পায়, আর সেই টাকা দিয়ে সে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। অসহায় কলা গাছের বরদানের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। এসব শুনে তো যজ্ঞ আর বিউটির ভীষণ লোভ হয়। আমি এত বছর ধরে চেষ্টা করেও ধনী হতে পারছি না, আর ওই টুনি কিনা অসহায় কলা গাছের দেয়া সোনার কলা বিক্রি করে রাতারাতি এমন ধনী হয়ে গেল। না না, এটা হয়ে দেওয়া যায় না। আমি তো এক্ষুনি যাব ওই সোনার কলাগুলো নিতে। আচ্ছা আচ্ছা, ওই কলা গাছটা তো আমার কাছেও সাহায্য চেয়েছিল, তার মানে ওই কলা গাছের বরদানে আমারও অধিকার আছে। না না, আমাকে এক্ষুনি যেতে হবে ওই সোনার কলা নিতে। বিউটিও টুনির বাড়ির দিকে উঠতে থাকে। এভাবেই যজ্ঞ আর বিউটি টুনির বাড়িতে এসে একসাথে পৌঁছায়। টুনি, এই টুনি, তুই কোথায় রে? এদিকে আয়, আয় বলছি। আমরা যে কলা গাছ থেকে সোনার কলা নিতে এসেছি, আয়, আমাদেরকে সোনার কলা দে, দে বলছি। এই কলা গাছটা তো আমার, তাহলে আমি তোমাদেরকে আমার গাছ থেকে কেন সোনার কলা দিব? যাও যাও এখান থেকে, লোভীর দল কোথাকার। এই কলার গাছ তো আমাদের কাছে সাহায্য চেয়েছিল, আর সেই সূত্রে এই কলা গাছের সোনার কলার উপর আমাদের সম্পূর্ণ অধিকার আছে। সোনার কলা দে, দে বলছি, নইলে কিন্তু এক্ষুনি তোকে মেরে একদম তক্তা বানাবো। আয় আয়, তোদের সাহস তো কম নয়, তখন তো আমাকে সাহায্য করিসনি, আর এখন কিনা এসেছিস আমার কাছ থেকে সোনার কলা নিতে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি তোদের দুজনকে দেখাচ্ছি মজা, দাঁড়া। এসব কথা বলে কলা গাছ জাদু করে একটা লাঠি প্রকট করে, আর সেই লাঠি যজ্ঞ আর বিউটিকে অনেক মারতে থাকে। মার খেতে খেতে বিউটি আর যজ্ঞ সেখান থেকে পালিয়ে যায়, আর টুনি কলা গাছের দেওয়া বরদান নিয়ে সুখে শান্তিতেই থাকতে লাগে।